অন্ধকারের পরে আলো আর রাতের পরে দিন আসবে, এটাই নিয়ম, এটাই তো চিরন্তন। কিন্তু অন্ধকারের পরে যদি আরো ঘন কালো অন্ধকার নেমে আসে, তাহলে সেই অন্ধকারময় সময়টা ঠিক কেমন দেখতে হয়? চলুন এমন একটা রাতের সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা জেলায়। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজ যার ঘটনা শেয়ার করব তার নাম মমিন, কিন্তু জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। ওনার বয়স এখন 60। ঘটনাটা গাইবান্ধা জেলার কোনো এক শ্মশানের। ঘটনাটা যখন ঘটে তখন তিনি 20 বছরের যুবক। অদম্য উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো 2 বন্ধু পুরো এলাকা চষে বেড়ান। ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে। চারিদিকে ফাঁকা ফসলি জমি, ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে। সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বটগাছ, যার নিচে দিনেও অন্ধকারাচ্ছন্ন। নালার ওপরে ছোট একটা ব্রিজ, তার পাশেই সেই বটগাছ, আর গাছের পাশেই শ্মশান। গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা, সেগুলো বাঁশের বেড়া দেওয়া। তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে। আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো। তার ভাষ্যমতে তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে। গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায়। নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে, তারপরেও কেউ তা কাটে না। কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে, তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত বের হয়। এরপরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান। তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, ওখানেই পচে মাটিতে মিশে যায়। আশেপাশের 1 কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই। সারাদিন বয়ে চলা বাতাসের শব্দ, আর এছাড়া নীরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে। এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান। নদীতে তখনও বন্যার পানি আসেনি, কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদীর অর্ধেক ভরে গেছে, আর নালায় তখন কোমর সমান পানি। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে। একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে। একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে, যেন ভালো করে পুড়ে যায় সব। আর একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ, আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে, এখন বাড়ি ফিরতে হবে। গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাঁটু পানি জমে গেছে। চারিদিকে মাছ ধরার হই পড়েছে। গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারির লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ বাকি বন্ধুর একেবারেই কম না। 3 জন প্রায় প্রতিদিন মাছ ধরতে যায় রাতে। বাড়ির পাশে রাতে বের হলেই দেখা যায় মাঠের হাঁটু পানিতে অনেক মানুষ মাছ ধরছে। কেউ গুনগুন করে গান করছে তার সাথে। চারিদিকে একটু পর পর শুধু আলো। ক্যাটা দিয়ে তারা 3 বন্ধু মিলে কই, টাকি সহ অনেক মাছ ধরে প্রতি রাতে।
কদিন পরে এক গ্রাম্য আড্ডায় তারা জানতে পারল নালার ওদিকে জমির অনেক মাছ নেমে গেছে। নালায় তাই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। মাছ বেশি পাওয়ার আরো বড় কারণ হলো ওদিকে সেই গাছ আর শ্মশানের কারণে কেউ মাছ ধরতে যায় না। তারা 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আজ রাতে তারা ওখানে যাবে মুঠো জাল নিয়ে মাছ ধরতে। রাতে খাওয়া শেষ করে কথা মতো 3 জন বাড়ি থেকে রওনা হয় এবং সেই বটগাছের নালার দিকে যায়। তারা 2 জন মুঠো জাল আর 1 জন ক্যাটা নিয়েছিল। সেখানে যখন তারা পৌঁছায় তখন রাত প্রায় 9টার কাছাকাছি। আশেপাশের জমিতে কোনো লাইট নেই, কোনো কোলাহল নেই, শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ ভেসে আসছে। তারা গাছ থেকে প্রায় 20 হাত দূরে মাছ ধরা শুরু করে। 3 জন মিলে 2-3টা ব্যাটারি লাইট তাদের কাছে। কথা মতো মাছ পাচ্ছেও তারা অনেক। 3 জনেই খুব খুশি। মানুষ ভয়ে এদিকে আসে না, তাই সব মাছ এদিকে জমে আছে। প্রতিবার জালে প্রায় অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে। তারা নিজেদের মাঝে বলাবলি করছে, এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে। তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে জালে। তারা ব্রিজটা তখন পার করেছে। সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা। সেটা বাতাসে উড়ছে। তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে। মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন, সেই বাঁশটাই ওখানে রাখা। শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায়। তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি। তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মমিন চাচা। দেখেন একটা বিশাল দেহী শেয়াল দৌড়ে আসছে তাদের দিকে। পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শেয়ালটাকে। সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল। চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে 3 জন প্রচন্ড ভয় পেয়ে যান। তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে। মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি, কোনো মনি নেই সেই চোখে। সব যেন রাগে আগুনের মতো জ্বলছে। তখন মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে, কিন্তু লাইটে কোনো আলো জ্বলছে না। তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের 3 জনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে। এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। 3 জন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার 1 বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না।
পিছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশে সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন। বন্ধুদের ডাক দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে এটা তিনি জানতেন না। তিনি যখন গাছটির দিকে এগোলেন দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমন ভাবে পোড়ানো, অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে। মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সবকিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো প্রত্যেক জমির মাঝে একটা করে কবর, আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ। তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্ত মাখা কাফন করা লাশ। লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। তার চারপাশে এখন শুধু কবর আর কবর, আর পাশে একটা করে প্রদীপ জ্বলছে। তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন। তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি। দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি। দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। সামনে এগুতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার। তিনি এবার সেই নদীর পাড়ে এসে পৌঁছেছেন, কিন্তু সামনে দেখেন নদীতে আবার সেই প্রদীপগুলো দেখা যাচ্ছে। তিনি যখন এখানে এসে দাঁড়ান তখন তো এগুলো ছিল না। হঠাৎ এগুলো আবার আসলো কোথা থেকে? নদীর হালকা বাতাসে প্রদীপগুলো তার দিকে ভেসে আসছে।
একটু কাছে আসতেই এবার তিনি খেয়াল করলেন কলা গাছের ভেলার ওপরে কবরের মাঝে দেখে আসা রক্ত মাখা সেই কাফন করা লাশগুলো, আর তার পাশেই জ্বলছে সেই তেলের প্রদীপগুলো। এবার লাশের মুখটা বের করা তিনি অনেকটা স্পষ্ট দেখতে পারলেন। সেই মুখগুলো আগুনে পোড়া। নদী দিয়ে এমন কলা গাছের ভেলা অসংখ্য লাশ বহন করে নিয়ে চলেছে অজানা কোনো উদ্দেশ্যে, আর কিছু কিছু লাশ বাতাসের তোড়ে পারে এসে তার কাছে ভিড়ছে। এবার তিনি উল্টো দিকে দৌড়াতে শুরু করেন। কিছু দূর দৌড়ানোর পর তিনি সামনে আবার সেই বটগাছটি দেখতে পান। তিনি একটা ঘোরের মাঝে চলে গেছেন। তার মনে হচ্ছে অন্ধকার কোনো জগতে কয়েকটি লাশ, এই গাছ, এর ভেতরে তিনি আটকে গেছেন। হয়তো এই যাত্রা আর কোনোদিন শেষ হবে না, হয়তো এই রাত আর কখনোই শেষ হবে না। এবার গাছের পাশে তিনি দেখতে পান নতুন একটি চিতা সাজানো হচ্ছে। অনেক লোক মিলে চিতাটা সাজাচ্ছে। পাশে কাপড়ে ঢাকা বাঁশের চাটাইয়ের ওপর একটা লাশ। কিছু লোক সেই শোনা গানটা ঢোল বাজিয়ে আবার গেয়ে চলেছে পাশে। মমিন চাচা কি করছেন বা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তার শুধু এখন একটাই চিন্তা, এখন দৌড়াতে হবে। কিন্তু কোন দিকে দৌড়াবে বা যাবে জানা নেই। কিন্তু এত সময় ধরে দৌড়ানোর কারণে তার শরীর আর তার সাথে সায় দিচ্ছে না। তিনি দৌড়াতে চাইলেও শরীর আর হাঁটার মতো কোনো শক্তি নেই। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লাশটির দিকে। বাকি লোকগুলোর কেউ তার দিকে তাকিয়েও দেখছে না। তারা আপন মনে নিজেদের কাজ করে চলেছে। হঠাৎ একটা দমকা বাতাসে কাফনের কাপড় মুখের ওপর থেকে সরে যায়। তিনি স্পষ্ট দেখেন তার এক বন্ধুর লাশ, আর মমিন চাচার সেই বন্ধুর চোখগুলো খোলা, মনে হচ্ছে অনেকটা বেরিয়ে এসেছে বাইরে। জিহ্বাটা ভয়ঙ্কর ভাবে অনেকখানি বের হয়ে আছে, আর তার সাথে সে কামড় দিয়ে আছে জিভটাকে। গলায় কাদা মাটিতে ভরা। একটু পরেই লোকগুলো কি যেন একটা অস্পষ্ট বলতে বলতে তার বন্ধুকে সেই চিতায় তুলে দিল। এক লোক একটা মশাল হাতে চিতায় আগুন ধরিয়ে দিল। মমিন চাচা চোখের সামনে তার প্রিয় বন্ধুর দেহটা চিতার আগুনে গ্রাস করে নিতে দেখলেন। তিনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। মমিন চাচার যখন জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন তিনি একটা উঠোনের মতো জায়গায় শুয়ে আছেন। চারিদিকে তখনও অন্ধকার। তার পরিচিত কজন লোক তার পাশে বসে আছে। মমিন চাচা লাফ দিয়ে উঠে বললেন, আমি এখানে কোথায় এসেছি? মমিন চাচা দেখেন তার বাবাও তার পাশে। মমিন চাচার বাবা তাকে বলেন, তোরা সেই কখন মাছ ধরতে এসেছিস আর এখনো কোনো খোঁজ খবর নেই। আমরা ভাবলাম কিছু হলো নাকি, তাই তোদের খোঁজ করতে এসে দেখি তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস নালার পাশে। এরপরেই তিনি দেখেন তার দুই বন্ধুর বাবা তাকে বলছে যে আমাদের ছেলে দুটো কই। মমিন চাচা বললেন, তাদের খুঁজে পান নাই? তার বাবা বললেন, না, আমরা শুধু তোমাকে পেয়েছি, জাল সহ অনেক কিছুই আর পাইনি। মমিন চাচা তখন সব ঘটনা খুলে বলেন। সবাই মমিন চাচাকে ওই বাড়িতে আরো কজন সহ রেখে বাকি দুজন খুঁজতে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুকে পাওয়া যায় নালা থেকে একটু দূরে একটা ঝোপের মাঝে। সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কিন্তু অপর এক বন্ধুকে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না। তারা বাধ্য হয়ে বাড়িতে চলে আসে। সকাল হলে দিনের আলোতে তারা আবার বের হবে খুঁজতে। যে বন্ধুকে ঝোপের মাঝে পাওয়া যায় তাকেও বাড়িতে আনা হয়। ভোরের দিকে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে যে ওপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কোনো দিকেই দেখে না। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। একজন তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। এরপরে ভোরের দিনের আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বের হয় অপরজনকে খুঁজতে। মমিন চাচাও তাদের সাথে যান। কালকের সেই জায়গায় গিয়ে মমিন চাচা দেখেন সবকিছু একদম স্বাভাবিক, যেন রাতে এখানে কিছুই ঘটেনি। সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে। জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর। এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে?
ভাবতে থাকেন মমিন চাচা। তারা শ্মশানে সেই গাছের পাশে নালার হাঁটু পানিতে তাদের জালগুলো দেখতে পান। নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায়। হঠাৎ একজন প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। মমিন চাচা সহ সবাই সেদিকে দৌড় দেন। এরপরে তারা যা দেখেন, এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধহয় না দেখাই ভালো। তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া, ঘাড় থেকে পুরো দেহটা তার কাদার ওপরে পড়ে আছে। দেহের চারপাশে কাদামাটি রক্তে লাল হয়ে আছে। মমিন চাচার এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শেয়ালটাকে কোপ মেরেছিল। কয়েকজন মিলে মাটির ওখানে থেকে তাকে তোলেন। তারপরে নদীতে নিয়ে কাদাগুলো ধুয়ে ফেলতে শুরু করেন। শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায় শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আঁচড় কেটেছে তার শরীরে। শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই। মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে। এরপরে তার মুখটা ধুয়ে ফেলা হয়। মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি গত রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন, আজ হুবহু সেরকম ভাবে তাকে মনে হচ্ছে। তার চেহারাটাও সেরকম, চোখ জিহ্বা বের হয়ে আছে। তাদের তিনজনকেই বাড়িতে আনা হয়। মমিন চাচার এক বন্ধুকে কবর দেয়া হয়। আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে, কোনো কথা বলে না। সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি। মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে। মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে। কিন্তু এর প্রায় 10 দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায়। মমিন চাচা আমাকে বলেন, তিনি এখনো তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন। মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে। সেই হাসি খুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই। তিনি একা শুয়ে আছেন বিছানায়। মমিন চাচা কান্না ভিজা চোখে বলেন, যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকতো। আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো। সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই তাড়িয়ে বেড়াতে হতো না। সেই অন্ধকারময় রহস্যে ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা। তাদের এই করুণ পরিণতি ঠিক কি কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই। কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। কালের সাক্ষী সেই বট গাছ আমি দেখিনি, কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম। দেখলাম সেই বট গাছ, দেখলাম সেই নালা, দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো। ভয়ে, আতঙ্কে, কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে। ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে। আপনি একজন মডারেটর, আপনি সেই দায়িত্ব যেমন পালন করছেন ঠিক একইভাবে আপনি ঘটনা সংগ্রহ করছেন এবং এই ঘটনাটি আপনি ঈদ উপলক্ষে দিয়েছেন। ঈদে আমরা অসংখ্য ঘটনা পেয়েছি, তার মধ্যে থেকে এই ঘটনাটি নির্বাচিত হয়েছে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে শুভেচ্ছা জানাই। আশা করছি এই ঘটনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের ইমেল করে আপনার ঘটনাও পাঠিয়ে দেবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরিফ, আপনাদের প্রিয় ভূত.com এর একজন মডারেটর হিসেবে আছি যশোর থেকে। দীর্ঘদিন পর আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট একটি ঘটনা নিয়ে। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, মূলত এই ঘটনাটি আমি বেশ অনেক আগেই সংগ্রহ করেছিলাম, কিন্তু কাজের ব্যস্ততা এবং আমার অনেক দিনের অসুস্থতার কারণে আর পাঠানো হয়ে ওঠেনি। যাই হোক, চলুন আমার এই ঘটনার সংগ্রহ করা থেকে শুরু করে ঘটনার শেষ পর্যন্ত সময়টুকু আপনাদের সামনে একে একে তুলে ধরি।
এটি ছিল রোজার ঈদের দ্বিতীয় দিন। কি করব, কিভাবে সময় কাটাবো, এগুলো নিয়ে ভাবছিলাম দুপুর থেকে। হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান আসে। কেমন হয় আমি যদি হসপিটালে যাই ঘটনা কালেক্ট করতে? বিশেষ করে আপনারা অনেকেই হসপিটাল রিলেটেড ঘটনা অসম্ভব রকমের পছন্দ করেন। তাই এটা ভেবে সিদ্ধান্ত নিই আমি যশোর সদর হসপিটালে যাব ঘটনা সংগ্রহের জন্য। বলে রাখা ভালো, যেহেতু যশোর শহরেই আমার বড় হওয়া এবং এখানেই আমার সবকিছু, যার কারণে টুকটাক পরিচিত অনেক মানুষই আছেন হসপিটালে কর্মরত। যাই হোক, সবকিছু ভেবে আমি এবং আমার ছোট ভাই তন্ময়, সিফাত, সাকিব, রাবিব এদের 4 জনকে কল দিই এবং হসপিটালে আসতে বলি। তারপর তাদেরকে সাথে নিয়ে সোজা চলে যাই যশোর সদর হসপিটালের মর্গে। আমরা যখন মর্গের সামনে, তখন প্রায় সন্ধ্যা হবে হবে ভাব। সেখানে গিয়ে মর্গের সামনে পৌঁছাতেই দেখি সেখানে ইঞ্জিন চালিত একটা ভ্যান গাড়ির ওপরে কাপড়ে ঢাকা একটা লাশ রাখা। লাশটি ছিল সদ্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা। যাই হোক, তখন মর্গের সামনে লোক বলতে আছে একজন পুলিশ অফিসার, একজন ইঞ্জিন চালিত ভ্যান চালক, যিনি সব সময় বিভিন্ন জায়গাতে বেওয়ারিশ লাশ টানে, এবং ওই মৃতদেহের 2 জন আত্মীয় এবং আমরা কজন। এবার আমি একটু এগিয়ে গিয়ে সামনে থাকা পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম, যিনি লাশ কাটেন অর্থাৎ ডোম, উনি কোথায়? মূলত আমাদের উদ্দেশ্যই ছিল সেখানে গিয়ে ডোমের সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করার। এবার পুলিশ অফিসার উত্তরে বললেন, ভেতরে একটা লাশের পোস্টমর্টম চলছে, ডোম সেখানে রয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, ভাই, আপনাদের লাশটির পোস্টমর্টমের কাজ কি আজকে করবেন? তখন তিনি উত্তরে জানান তিনি সঠিক জানেন না, হয়তো আগামীকাল খুলনা থেকে আরেকজন ডোম আসবেন, তিনি হয়তো এই লাশটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো লাশের কাজ করতে পারেন। এসব শুনে আমাদের বেশ মন খারাপ হলো, এটা ভেবে যে ডোম অনেক ব্যস্ত আছে কাজ নিয়ে, যার কারণে ওনার সাথে আজ হয়তো দেখা হবে না আমাদের, এবং আমরা হয়তো কোনো ঘটনাই সংগ্রহ করতে পারবো না। কিন্তু আমরা হাল না ছেড়ে মর্গের ঠিক গেইটের সামনে একরোখাভাবে দাঁড়িয়ে রইলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর সবাই নিজেদের ভিতর আলোচনা করছিলাম, যত রাতই হোক আজ আমরা ডোমের সাথে দেখা করে তারপরে এখান থেকে যাব। মর্গের গেটের সামনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অপেক্ষা করতে থাকলাম পোস্টমর্টম শেষ হওয়ার জন্য। তাছাড়া তখন আমার মাথার ভেতরে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যত যাই হোক আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চান্সটা মিস করা যাবে না। প্রিয় লিসেনার্স, সেদিন সেই অভিজ্ঞতার কথা আমি কখনোই ভুলব না, কারণ আমার জীবনে এই প্রথম আমি লাশ কাটা ঘরে গিয়েছি। এক প্রকার ভয় আর এক প্রকার নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে এক ভৌতিক অ্যাডভেঞ্চারও বলতে পারেন। যাই হোক, আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি অধীর আগ্রহ নিয়ে কখন ডোম লাশ কাটা শেষ করে বের হবেন। আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সবাই স্পষ্ট শুনছিলাম ভেতর থেকে বিভিন্ন যন্ত্র চালানোর শব্দ। একই সাথে দম বন্ধ হয়ে আসছিল মাঝে মাঝে, বাতাসে অদ্ভুত এক মাংসের উদ্ভট গন্ধ। সবকিছু মিলিয়ে অন্যরকম লাগছিল সব। আমরা যেখানে ডোমের জন্য অপেক্ষা করছিলাম, ঠিক সেখানে আমাদের থেকে প্রায় 3-4 হাত দূরে একটি মৃতদেহ অপেক্ষা করছে তার শরীর ছিন্ন ভিন্ন হওয়ার জন্য। সব মিলিয়ে তখনকার পরিস্থিতি কেমন একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনারা। এভাবে অনেক সময় অপেক্ষা করার পর আমরা এক প্রকার ধৈর্য হারিয়ে সবাই সিদ্ধান্ত নেই আমরা আজ চলে যাব আর আগামীকাল আবার আসব। এটা ভেবে সবাই মিলে যখন আমরা সেখান থেকে হেঁটে কয়েকবার সামনে আসি, ঠিক তখনই হঠাৎ মর্গের মূল গেট খোলার শব্দ শুনলাম। সবাই পেছনে তাকিয়ে দেখি ডোম, ওনার নাম বিপুল, বিপুল দাদা বের হচ্ছে হাত মুছতে মুছতে। যেহেতু উনি বের হয়েছে তাই সিদ্ধান্ত বদলে আমরা খুব আনন্দিত হয়ে আগ্রহ নিয়ে ওনার সাথে কথা বলার জন্য ওনার কাছে যাই। কাছে গিয়ে
পরিচয় বিনিময় করার পর বেশ অনেকক্ষণ ওনার সাথে কাজ নিয়ে এবং অন্যান্য বিষয়ে কথা বলি ঘটনা পাওয়ার আশায়, কিন্তু দুঃখের বিষয় লিসেনার্স, আমি সেদিন ব্যর্থ হয়ে যাই। ওনার থেকে আমি তেমন কোনো ঘটনা পাইনি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। উনি সরাসরি এমন ভাবে আমাকে বুঝালো যে ওনার জীবনে ভয় বলতে কিছুই নেই। উনি ছোট থেকে সব পরিবেশেই বড় হয়েছেন, জন্মও হয় তার এই মর্গে। মজার ব্যাপার, সেখান থেকে আমি বাস্তব কিছু নতুন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিতে পেরেছিলাম সেদিন। যাই হোক, সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। লিসেনার্স, হয়তো আমার ওপরে অনেকেই এখন রাগ করতে পারেন, ঘটনার শুরুতে ঘটনা না বলে এসব অভিজ্ঞতার কথা কেন শেয়ার করছি। আসলে আমি চাচ্ছিলাম আমার প্রথম মর্গে যাওয়ার সামান্য অভিজ্ঞতা এবং সেখানকার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে, কেননা আপনারাই আমার খুব কাছের মানুষজন। আমার উপর রাগ অভিমান হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার চলে যাচ্ছি পরের দিন এবং ঘটনাতে। ঈদের তৃতীয় দিন। উদ্দেশ্য সেদিন লাশবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করা। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে। সেখানে বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং তাদের কর্মজীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা সেটা জানতে চাইলাম। এভাবে কয়েকজনের সাথে কথা বলে তেমন ঘটনা পাচ্ছিলাম না। অবশেষে একজনকে পেয়ে গেলাম যিনি 16 বছর অ্যাম্বুলেন্স চালানোর বয়সে 2টি ছোট ঘটনা শেয়ার করেছিলেন। সেদিন আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বা আমার শোনা সেই ঘটনাগুলো বেশ অদ্ভুত লেগেছিল। যাই হোক, চলুন ঘটনা শুরু করি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। আমার নাম আমিনুল ইসলাম। এটা আমিনুল ভাইয়ের ছদ্মনাম। আমি বর্তমানে একটি লাশবাহী গাড়ির চালকের পেশায় নিয়োজিত আছি। দীর্ঘদিন ধরে আমি এই শহর থেকে ওই শহরে লাশ নিয়ে আসা যাওয়া করছি। আমি এর আগে একটি অ্যাম্বুলেন্স হেল্পার হিসেবে ছিলাম। তারপর দীর্ঘদিন ধরে আমি এই অ্যাম্বুলেন্সে হেল্পারি করার পর সেটার চালক হিসেবে নিয়োজিত হই। এই বছর দেড়েক হলো আমি এখন একটি লাশবাহী গাড়ি চালাচ্ছি। কাজের কারণে বিভিন্ন জায়গাতে লাশ নিয়ে ঘুরে বেড়াই। কত কিছুই তো জীবনে ঘটে গেছে, কিন্তু পাত্তা দেইনি, কর্মকে আপন করে কাজ করে যাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে যে ঘটনাটি বলবো, এটা যখন আমি নরমাল অ্যাম্বুলেন্স চালাতাম সেই সময়কার একটা ঘটনা, যেটা আমার সাথে ঘটে গিয়েছিল কোনো এক রাতে। বছর 1.5 কি 2 আগের ঘটনা হবে, আমি সঠিক সময় বলতে পারছি না। তবে তখন করোনা ভাইরাসের প্রভাব অনেক বেশি ছিল। আমরা জানি করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশ তখন থমকে গিয়েছিল। আর সেই সময়ই আমার জীবনের সবথেকে অদ্ভুত আর ভয়াবহ ঘটনাটি ঘটে। আর 10টা স্বাভাবিক দিনের মতোই ছিল আমার কাছে সেদিনটাও। আমি যশোর সদর হসপিটাল থেকে রোগী নিয়ে বিভিন্ন জায়গাতে ভাড়া টানছিলাম। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত ভাড়া টেনে বাড়িতে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, আমিনুল ভাইয়ের বাড়ি সদর হসপিটাল থেকে 5-7 মিনিটের দূরে ছিল। তাই তিনি তার অ্যাম্বুলেন্স হসপিটালে পার্কিং এর জায়গায় রেখেই বাড়ি চলে যেতেন। রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার একটু আগে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আমি ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে হসপিটালে যাই, নতুন কোনো ভাড়া পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। আমি হসপিটালে সেদিন রাত 8টা-9টা পর্যন্ত থেকেও একটা ভাড়াও পাইনি। তাই আবারও বাড়ি চলে আসি রাতে। যথারীতি আমি রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে আনুমানিক রাত 12টার মতো বেজে যায়। আমি তখন আধো আধো ঘুমের মাঝে হারিয়ে গেছি। হঠাৎ ঘুমটা ভেঙে যায় আমার ফোনের রিংটোনের শব্দে। ঘুম ভাঙার পর ফোনের সময় দেখি তখন রাত 1টা। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা সদর হসপিটালের জরুরি বিভাগের। কল রিসিভ করে জানতে পারি আমাকে এখনই একটা ইমার্জেন্সি ভাড়ায় যেতে হবে, কিন্তু কি নিয়ে যেতে হবে, তা নিয়ে কোথায় যেতে হবে তা আমি শোনার সময় পাইনি।
হসপিটাল ইমার্জেন্সি থেকে জানানো হলো হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো সব ভাড়ায় গিয়েছে দূরে, তাই এখন আমাকে যেতে হবে। আমিও আর 7-5 না ভেবে আমার স্ত্রীকে ডেকে বলি দরজা লক করে দিতে। আমি বাইরে যাচ্ছি, একটা ভাড়া পেয়েছি এই কারণে। বাসা থেকে বিদায় নিয়ে কিছুক্ষণ পর হসপিটালে চলে আসি। আমি হসপিটালে এসে অথরিটির সাথে কথা বলে জানতে পারি আমাকে একটা লাশ নিয়ে শহর থেকে বাইরে একটা গ্রামে যেতে হবে এখনই। আর যে লাশটি আমাকে নিয়ে যেতে হবে সেই লাশটি দীর্ঘদিন ধরে করোনা পজিটিভ ছিল, অতঃপর মৃত্যু। এটা শোনার পর আমি প্রথমে যেতে চাইনি। যেতে না চাওয়ার কারণ, প্রথমত আমার অ্যাম্বুলেন্সে কোনো হেল্পার নাই, দ্বিতীয় ডেড বডিটির সাথে কোনো লোক যাবে না, এবং সর্বশেষ সমস্যা হলো আমি সেই গ্রামটি ভালোভাবে চিনি না। এরপর আমাকে অনেক অনুরোধ আর বিশেষ কারণে আমি একটা সময় যেতে রাজি হই লাশটা নিয়ে। সব ফর্মালিটি শেষ করে লাশটি প্যাক করে গাড়িতে ওঠাতে রাত 2টার মতো বেজে যায়। গাড়িতে লাশ ওঠানোর পর আমি সব ঠিকানা এবং ফোন নাম্বার বুঝে আল্লাহর নাম নিয়ে হসপিটাল থেকে রওনা দেই। প্রায় 1.5 ঘন্টা খানিক গাড়ি চালানোর পর আমি সেই গ্রামের প্রবেশ মুখে একটা বাজারে চলে আসি। সবকিছু ঠিকঠাক ছিল তখন পর্যন্ত। আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে বাজারে দাঁড়িয়ে দেখি পুরো বাজার তখন নিস্তব্ধ, সব দোকানপাট বন্ধ, আশেপাশে কেউ নেই। আমি আর আমার সাথে থাকা গাড়িতে একটি লাশ। এদিকে আমি বাজারে এসে একটা সমস্যায় পড়ে যাই। বাজারে এসে দেখি বাজার থেকে 2টা রাস্তা 2 দিকে গিয়েছে, কিন্তু লাশটি যেখানে পৌঁছাতে হবে তা এই বাজার থেকে কোন রাস্তায় সেটা আমি বুঝতে পারছিলাম না। আবার এর আগে হসপিটাল থেকে কথা বলার সময় জেনেছিলাম এই বাজার থেকে প্রায় আরো 4-5 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাকে। অনেকক্ষণ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকার পর এবার আমি গাড়ি থেকে নেমে এদিক সেদিক একটু দেখার চেষ্টা করি কাউকে পাওয়া যায় কিনা, জায়গার সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। কিন্তু কপাল দোষে আমি বেশ অনেকক্ষণ এদিক ওদিক খুঁজেও কাউকে পাইনি। অতঃপর আমি এবার লাশটির এক আত্মীয়কে কল দেই, যার নাম্বার আমাকে হসপিটাল থেকে দেয়া হয়েছিল যোগাযোগের জন্য। 2 বার কল দেওয়ার পর আমার কলটি রিসিভ করেন একজন ভদ্রলোক। আমি তার সাথে যোগাযোগ করে কোন রাস্তায় ঢুকবো সেই বিষয়ে জানতে সক্ষম হই এবং তিনি রাস্তাটা সম্পর্কে আমাকে জানান। আমি আবার কথা শেষ করে গাড়িতে এসে তার দেওয়া ঠিকানা অনুযায়ী বাজার থেকে বাম দিকের একটা রাস্তায় অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া শুরু করি। আমি তখন বাজার ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা পুরো শুনশান, কিছুক্ষণ পর পর খোলা মাঠ, আবার মাঠ পেরিয়ে বাড়িঘর, কোথাও বিশাল বাঁশঝাড় পুরো রাস্তার দুপাশ জুড়ে। আমি এভাবে বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে সোজা রাস্তা থেকে একটা মোড়ের মতো জায়গায় চলে আসি। মোড় রাস্তাটা এখানে শেষ। এখান থেকে দুদিকে 2 রাস্তা চলে গিয়েছে আর একটা ভি আকৃতির মতো। সেখানে দাঁড়িয়ে আমি গাড়ির হেডলাইটের আলোতে দেখি একটি রাস্তা চলে গিয়েছে ফাঁকা মাঠের দিকে, আর অন্য রাস্তাটি যেদিকে গিয়েছে সেদিকে বেশ কয়েকটি আলো জ্বলছে। আমি এবার পড়লাম এক বিশাল দুশ্চিন্তায়। যেহেতু এই গ্রামে নতুন রাস্তাঘাট একদমই চিনি না, ঠিক কোন রাস্তা দিয়ে যাব তা বুঝতে পারছিলাম না। তাই আমি আবার ফোন বের করে লাশটির বাড়িতে কল দেই, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও আমার ফোনটা রিসিভ করলো না কেউ। তাই কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই যে রাস্তার আলোগুলো দেখা যাচ্ছে সেদিকে যাব। হতে পারে সেখানে বাড়িঘর থাকতে পারে। যেই ভাবা সেই কাজ। দেরি না করেই আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে সেই রাস্তার দিকে যাওয়া শুরু করি। কিছুক্ষণ আসার পর হেডলাইটের আলোতে দেখি দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। এসব দেখে আমি মনে মনে খুশি হই, এইটা ভেবেছে গিয়ে হয়তো কাউকে পাওয়া যাবে আর সেখান থেকে ঠিকানা জেনে নেব। আমি বাড়িগুলোর কাছাকাছি এসে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। মনে হচ্ছে এই গ্রামে কোনো মানুষই থাকে না, কোনো সারা শব্দ নেই, না আছে থাকার উপস্থিতি। এমনকি কারো বাড়ির উঠোনেও কোনো প্রকার লাইট জ্বলছিল না। গ্রামটা অন্ধকার একেবারে। এবার আমি গাড়ি থেকে নেমে কয়েকটা বাড়িতে গিয়ে ডাকাডাকি করি। বেশ কিছুক্ষণ বাড়িগুলোতে ডাকাডাকি করার পরও কাউকে না পেয়ে আরেকটু সামনে যাবার সিদ্ধান্ত নেই।
আমি এবার অ্যাম্বুলেন্সটি নিয়ে কিছুটা সামনে যেতেই গাড়ির হেডলাইটের আলোতে দেখি দূরে বাড়িগুলো পার হচ্ছে, রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমার মনে একটা ভরসা জাগে। তখন এসব ভূত প্রেত ইত্যাদি এসব বিষয় আমার মাথায় আসেনি, আসবেই বা কেন? আসলে আমাদের এই পেশা এমন রকমের এক পেশা যেখানে সাহস না থাকলে টিকে থাকা সম্ভব না। যাই হোক, আমি দ্রুত অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই লোকটির পাশে গিয়ে দাঁড়াই। অদ্ভুত ব্যাপার, আমি দেখি পরনে সাদা শাড়ি একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে অর্থাৎ আমার দিকে পেছন করে মাঠের দিকে তাকিয়ে। আমি ব্যাপারটি খুব স্বাভাবিকভাবেই নিই। স্বাভাবিকভাবে নিয়েই অ্যাম্বুলেন্সের দরজার কাঁচটি নামাই সেই বৃদ্ধ মহিলার সাথে কথা বলে ঠিকানা জানার জন্য। আমি কাঁচটি নামিয়ে তাকে সালাম দিয়ে বেশ কয়েকবার ডাক দেই এবং বৃদ্ধাকে জিজ্ঞাসা করি আমি অমুক বাড়ির ঠিকানাটা জানতে চাচ্ছি, সেটা কোথায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি তাকে এত ডাকার পরেও সে কোনো কথা বা আমার দিকে মুখ ঘুরিয়ে তাকায়নি। আমি বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একটু হতাশ হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি এত ডাকছি কেন উত্তর পাচ্ছি না। মহিলাটি মনে হয় কালা। এগুলো বলতে বলতে আমি অনেকটা রাগ আর হতাশা নিয়ে সিদ্ধান্ত নেই গাড়ি থেকে নেমে তার কাছে গিয়ে ডাকবো। কথা না বললে আমার পেছনের বাড়িগুলো থেকে কাউকে ডেকে আনার চেষ্টা করব বা ঘুম থেকে ওঠানোর চেষ্টা করব। সব ভেবে যখনই আমি অ্যাম্বুলেন্সের গেট খুলে এক পা দিয়েছি, সেই মুহূর্তে আমার মনে পড়ে যায় রাত বেরাত লাশ টানতে গেলে অনেক ঘটনা ঘটে, অনেক খারাপ কিছুই সামনে আসে শুনেছি। এটা তেমন লক্ষণ না তো। আর তার উপর এই বৃদ্ধা মহিলা এত রাতে এখানে রাস্তায় কি করছে? এবার আমার বুক কেঁপে উঠল এক অজানা ভয়। আমার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেল আর আমার বুঝতে বাকি রইল না যে আমার পাশে রাস্তায় থাকা বৃদ্ধ মহিলাটি ভালো কিছু না, আর এই জিনিসটা হয়তো আমাকে গাড়ি থেকে বের করে ক্ষতি করার জন্য অপেক্ষায় আছে। নিজের সামনে বিপদ বুঝতে পেরে আমি তাড়াতাড়ি গাড়ির দরজা লক করে দেই। সবকিছু লক করে যেই সেখান থেকে গাড়িটা টান দেওয়ার জন্য সামনে তাকাই, সামনে তাকিয়ে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই সময় সামনে দেখি আমার অ্যাম্বুলেন্স থেকে 15-20 হাত দূরে গাড়ির সামনে এক বিভৎস চেহারার বৃদ্ধা মহিলার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই। বিশ্বাস করেন, আমি আমার জীবনে বহু লাশ দেখেছি অপঘাতে মৃত্যু বা অন্য মৃত্যুতে মারা যাওয়া, কিন্তু এত বিভৎস মুখ আমি জীবনে কখনো দেখিনি। এটা দেখতে দেখতেই হঠাৎ আমার কানে একটা শব্দ আসে। আমার ডান পাশে থাকা জানালার কাঁচ থেকে শব্দটা কিসের সেটা দেখার জন্য আমি যখন সেদিকে ঘাড় ঘুরাই, ঘাড় ঘুরাতেই দেখি আমার হার্ট অ্যাটাকের মতো উপক্রম হয়েছে। দেখি সেই বিভৎস মুখটি অ্যাম্বুলেন্সের জানালার সাথে লেগে আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। বিশ্বাস করুন, মুখটা এমন ভাবে লেগে আছে যেমন অনেক বাচ্চার প্রাইভেট কারের সাথে দরজার কাঁচের সাথে মুখ চেপে ধরে এবং খেলা করে, ঠিক তেমনি। চোখের সামনে সব দেখে আমি নিজেকে ঠিক ধরে রাখতে পারছিলাম না। এবার উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই যা আছে কপালে আমি সামনে থাকা অবয়বটির ওপর দিয়েই অ্যাম্বুলেন্স চালিয়ে দেব। 7-5 না ভেবেই অ্যাম্বুলেন্সটি সামনের দিকে নিয়ে টান দেই। প্রচন্ড স্পিডে অ্যাম্বুলেন্সটি তার ওপর দিয়ে চালিয়ে দেই। যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটিতে একটি অদ্ভুত ঝাঁকুনি অনুভূত হলো, আর সেই সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে তীব্র গন্ধে ভরে উঠল। গন্ধটি দ্রুত এত বেড়ে গেল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রাণপণে আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে পাগলের মতো সামনের দিকে চালিয়ে যেতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চালিয়ে আমি হঠাৎ এক জায়গায় এসে কিছু একটা দেখে থেমে যাই। চোখের সামনে আবার এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সজোরে ব্রেক করে থেমে যাই রাস্তার মাঝে। সেখানে থেমে গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট দেখলাম আমি কিছুক্ষণ আগে ঠিক যেই জায়গাতে সেই বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম, এতক্ষণ পরেও আমি ঘুরে আবার সেই জায়গাতেই চলে এসেছি। আর আমার চোখের সামনে সেই বৃদ্ধা মহিলাটি রাস্তার মাঝে এক রকম ভাবে দাঁড়িয়ে আছে, সেই বিভৎস চেহারা নিয়ে। আমি যেন আর এ সমস্ত ব্যাপারগুলো নিতে পারছিলাম না। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। একদিকে এই বৃদ্ধ মহিলার বিভৎস রূপ, আর অন্যদিকে আমার পেছনে একটা লাশ
গাড়িতে ভয় যেন আমাকে পুরোপুরি পেয়ে বসেছে। ভয়ের মাঝে কারো সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকি। আমার মনে হতে লাগলো আজই হয়তো আমার শেষ দিন হতে চলেছে। ওই মুহূর্তে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এরপর আমি কারো সাহায্য পাবার আশায় সেখানে দাঁড়িয়ে আমার অ্যাম্বুলেন্সের সাইরেন লাইটটা ফুল ভলিউমে জোরে জোরে বাজাতে থাকলাম, যাতে করে সাইরেনের শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে কেউ বের হয়ে আসে দেখার জন্য। কিন্তু কথায় আছে, সময় যখন খারাপ থাকে সব দিক থেকেই খারাপ হয়। ঠিক তেমনি আমার ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমার অ্যাম্বুলেন্সের সাইরেনটি যেন কারো কানেই পৌঁছাচ্ছিল না। তখন এসব ঘটনা চলমান থাকা অবস্থায় মুখোমুখি হলাম আর এক নতুন ভয়ের। হঠাৎ করে আমার অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক অদ্ভুত শব্দ আসছে আমার কানে, আর শব্দটির সাথে সাথে আমার গোটা অ্যাম্বুলেন্সটিও ভয়ানকভাবে নড়তে শুরু করে। পেছনে থাকা শব্দটি এমন ছিল যেন অনেকগুলো মানুষ অ্যাম্বুলেন্সটি পেছনে, লাশটি যেখানে রাখা সেখানে ধস্তাধস্তি করছে, আর সেখান থেকে রীতিমতো একটা ভয়ানক গোঙানির শব্দ আমার কানে আসছে। আমার পেছনে যা হচ্ছে ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহসটুকু আমি হারিয়ে ফেলেছিলাম। এসব সমস্যা যখন বাড়তে শুরু করে আমি আল্লাহর নাম স্মরণ করে শরীরের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আজান দিতে শুরু করি। অনেকের কাছে শুনেছিলাম লাশ নিয়ে রাস্তার মাঝে বিপদে পড়লে, কোনো ঝামেলা হলে আজান দিলে নাকি ঠিক হয়ে যায়। আমি আজান শেষ করতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মনে হচ্ছে পরিবেশটা একদম নীরব হয়ে গেছে। সামনে তাকাই, দেখি কোথাও কিছু নেই। আমি আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে অ্যাম্বুলেন্সটি পেছনের দিকে নিয়ে টার্ন করে ঘুরিয়ে অন্য সাইডে যে রাস্তাটি ছিল, অর্থাৎ ফাঁকা মাঠের দিকে রাস্তাটি, সেই রাস্তার দিকে যেতে শুরু করি। তখন আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। চলমান ঘটনার রেশ তখনও কাটেনি। আমার ভেতরে ভয়ের ব্যাপারটা থেকে গিয়েছিল। ভয় আমার পুরো শরীর কাঁপছিল। অ্যাম্বুলেন্সটি চালাতে পারছিলাম না। আমি সেই রাস্তার দিকে যাচ্ছিলাম আর বারবার হসপিটাল থেকে দেয়া সেই লাশটির বাড়ির নম্বরে কল দিয়ে যাচ্ছিলাম। বেশ কয়েকবার কল দেওয়ার পরেও আমার কলটি কেউ রিসিভ করেনি। এভাবে বেশ খানিকক্ষণ গাড়ি চালিয়ে সামনে যেতেই হঠাৎ আমার গাড়ির চাকার নিচে কিছু একটা পড়ে, আর যার কারণে বিকট একটা শব্দ হয়। সাথে সাথে গাড়িটি ব্যালেন্স হারিয়ে রাস্তার পাশে থাকা একটা গাছের সাথে ধাক্কা খায়। প্রচন্ড ধাক্কা খাওয়াতে গাড়ির স্টিয়ারিং এর সাথে আমার মাথা সজোরে আঘাত পেয়ে আমি জ্ঞান হারাই। তবে জ্ঞান হারানোর আগে আমি শুধু অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক পলকের জন্য দেখেছিলাম আমার সামনে বড় একটা জঙ্গলের মতো জায়গা। তারপর আমার আর কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে কয়েকজনের ডাকাডাকিতে। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সের বাইরে অনেক মানুষের ভিড়। আমি তখন মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। মাথায় হাত দিয়ে দেখি আমার মাথায় রক্ত, আর রক্তগুলো মাথা বেয়ে কপালে এসে জমাট বেঁধে আছে। আমি তখন বুঝলাম রাতে গাড়ির স্টিয়ারিং এর সাথে আমার মাথায় ধাক্কা লাগাতে এটা হয়েছে। আমি এবার অ্যাম্বুলেন্সের দরজাটির লক খুলে দেই এবং সেখান থেকে কিছু মানুষ আমাকে দরজা খুলে ধরাধরি করে বাইরে নিয়ে আসে। আমি বাইরে গিয়ে যেটা দেখি সেটা দেখে হতভম্ব হয়ে যাই। আমি দেখি আমি একটা ফাঁকা মাঠের ভেতরে একটা মাটির রাস্তায়, আর অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে একটা ছোট গাছের গায়ে কাত হয়ে আছে। এটা দেখার পর আমার মনে পড়ে যায় গতরাতে আমার জ্ঞান হারানোর ঠিক আগে আমি দেখেছিলাম জঙ্গলের মতো একটি জায়গা। আমি এবার চারিদিকে তাকিয়ে সেই জঙ্গলের অস্তিত্ব খুঁজতে থাকি, কিন্তু আশ্চর্যের বিষয়, এদিক সেদিক তাকিয়ে কোথাও আমি সেই ঘন জঙ্গলের অস্তিত্ব খুঁজে পাইনি। আমার মনের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে গত রাতে আমি কোথায় ছিলাম? এসব ভাবতে ভাবতে আমি আবার অ্যাম্বুলেন্সে চলে যাই। আমার ফোন বের করে হসপিটালে সাহায্যের জন্য কল দিব। অ্যাম্বুলেন্সের ভেতর যেতেই আমার মনে পড়ে যায় গাড়িতে থাকা লাশটির কথা। এতক্ষণ সেটির কথা আমার মাথাতেই ছিল না। লাশটি তো এখনো তার ঠিকানাতে পৌঁছে দেওয়া হয়নি। এবার আমি ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফোনে সেই লাশটির বাড়ির নাম্বার থেকে অসংখ্যবার কল করা হয়েছে, তার সাথে হসপিটাল থেকেও কল। যেহেতু আমার অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে খাদে পড়ে গিয়েছিল, সেহেতু খাদ থেকে ওঠানো সম্ভব হচ্ছিল না। তার উপর আমার অ্যাম্বুলেন্সে রাখা লাশটিকেও পৌঁছে দেওয়া হয়নি তার ঠিকানায়, সেটাকেও পৌঁছাতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি না করেই প্রথমে হসপিটালে কল দেই।
কল দিয়ে বেশি কিছু না বলে শুধু বললাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য, যাতে লাশটি তার ঠিকানায় পৌঁছাতে পারি। এরপর কল দিয়ে লাশটির বাড়ির নাম্বারে পাশে থাকা একজন লোককে কথা বলতে দিয়ে জায়গার ঠিকানা দিয়ে বলি সেখানে আসার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বলা শেষ করে আমি রাস্তার উপরে বসে পড়ি, কারণ আমার শরীর খারাপ করছিল অনেক। আমি মাটিতে বসে সেখানে উপস্থিত লোকদের জিজ্ঞাসা করি তারা আমাকে কিভাবে খুঁজে পেল। এরপর আমার কথার উত্তরে তারা বলতে শুরু করে ভোরে যখন তারা নামাজ পড়ার জন্য ওঠে তখন মাঠের মাঝখান থেকে অনবরত অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ ভেসে আসছিল, যেজন্য তারা এটা শুনে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে বিলের ভেতরে অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে, সেখানে বাড়িঘর রাস্তা কিছুই নেই। তখন তারা কৌতূহল বশত কয়েকজনকে সাথে নিয়ে বিলের ভেতরে আসে দেখার জন্য, তারপর আমাকে এমন অবস্থায় খুঁজে পায়। এবার তারা আমাকে জিজ্ঞাসা করে আমি এই রাস্তায় কিভাবে এসেছি আর কিভাবে অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারায়। তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে তাদেরকে বলি গতরাতে আমি একটি লাশ নিয়ে ভাড়ায় এসেছিলাম। এবার তারা আমাকে ঠিকানা জিজ্ঞেস করতেই আমি তাদেরকে লাশটির ঠিকানা বলি। আমার কথা শুনে তারা হতভম্ব হয়ে যায় আর তারা বলে আপনি যে ঠিকানা আমাদেরকে বললেন সেটা এখান থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে অন্য রাস্তায়। আপনি ভুল জায়গায় এসেছেন। নিশ্চয়ই আপনি খারাপ কিছুর কবলে পড়েছিলেন। আল্লাহর রহমত আছে বলেই জানে বেঁচে গেছেন। তারা সেই সাথে এটাও বলে যে এই বিলের এদিকটাই আমাদের গ্রামের মানুষ অতি প্রয়োজন ছাড়া আসে না। এদিকে রাস্তা নাই, আবার বিলটিও তেমন ভালো না। তাদের মুখে সব কথা শুনে আমি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। শুধু বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম খারাপ কিছু থেকে রক্ষা পাবার জন্য। এর ভেতর তাদের সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হয়। তারই কিছুক্ষণ পর লাশটির বাড়ি থেকে কয়েকজন এসে হাজির হয় সেখানে। তারপর তারাও এই দুর্ঘটনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদেরকে সবটা খুলে বলি। আমার মুখে সবকিছু শুনে এবং সেই বৃদ্ধা মহিলার বর্ণনা শুনে তাদের মুখ হঠাৎ কেমন যেন রহস্যময় হয়ে ওঠে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন তাদের মুখের পরিবর্তন হলো। এবার তাদের ভেতর থেকে একজন আমাকে বলে উঠল, আপনার অ্যাম্বুলেন্স থাকা লাশটি সম্পর্কে জানেন? তার মুখটা দেখেছেন কি অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে? আমি তাদের এমন অদ্ভুত প্রশ্নে অনেকটা বিব্রতকর অবস্থায় বলে উত্তর দিলাম, না না, আমি দেখিনি। হসপিটাল থেকে সবকিছু প্যাক করে দিয়েছিল, গাড়িতে উঠিয়ে দিয়েছে তারাই, আর ঠিকানা মোতাবেক আপনাদের ফোন নাম্বারও তারাই দিয়েছে আমাকে। আমি আসলে দেখিনি আর জানিও না আমার গাড়িতে থাকা লাশটি পুরুষ নাকি মহিলার। শুধু জানি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য। আমার কথা শেষ না হতেই তারা আমাকে বলে তারা তাদের লাশটির মুখ দেখবে। আমি তাদেরকে জানাই এটা সম্ভব না। এভাবে করোনাকালীন সময়ে পাবলিক প্লেসে আমি লাশটি ব্যাগ থেকে খুলতে পারবো না। যেহেতু তিনি কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাই তার জন্যই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তারপর ওনাদের অনেক জোরাজুরিতে আমি রাজি হয়ে আমি কোন রকম অ্যাম্বুলেন্সে উঠে সাইডের গ্লাস খুলে দেই যাতে তারা দেখতে পায় বাইরে থেকে। গাড়ির গ্লাস খোলা শেষ করে আমি যখন লাশের ব্যাগের চেইন খুলি তখন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। সেই মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে ওঠে। মুখটা দেখার সাথে সাথে আমি ব্যাগ খুলে লাশটির মুখ আলগা করতেই চোখের সামনে গতরাতের সেই মুখটি দেখতে পাই। এটা আর কারো লাশ না, গতরাতে সেই বৃদ্ধা মহিলার লাশ। এটা দেখা মাত্রই আমি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স থেকে একটা লাফ দিয়ে জ্ঞান হারাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান আসলে আমি হাউমাউ করে কান্না শুরু করে দেই। তারপর সেখানে থাকা মানুষজন এবং লাশটির আত্মীয়রা আমাকে শান্ত করার চেষ্টা করে। আমি কোনোভাবেই ওই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে কেন এমন হলো। এক পর্যায়ে অনেক কষ্টে নিজেকে শান্ত করলেও যেন শরীর শান্ত হচ্ছিল না। অন দ্য স্পট আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। গায়ে প্রচন্ড জ্বর, সেই সাথে কাঁপুনি হতে থাকে। আমার অবস্থা দেখে একজন মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসে আমাকে ঝাড়ফুঁক করা হয়। আমি কিছুক্ষণের জন্য শান্তি পেলেও ওই দিন থেকে আমার জীবনে বাজে অধ্যায় শুরু হয়ে যায়। সেদিন বাড়িতে আসার পর আমার জ্বর বেড়ে যায়। প্রচন্ড জ্বরে আমি ভুলভাল বকতে থাকি। দিন পেরিয়ে রাত এলো। আমি খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করি।
আমার পাশে আমার স্ত্রী বসে আমার কপাল টিপে দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এরপর আমার ঘুম ভাঙে খুব বাজে একটা দুঃস্বপ্নে। আমি ঘুমের এক পর্যায়ে দেখি সেই বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর এক রূপ ধারণ করে আমাকে বিভিন্ন কথা বলতে শুরু করে। তার ভেতরে কয়েকটা ওয়ার্ড আমি আপনাদেরকে বলছি। শান্তি হয়েছে তোর? আমি কোনো অপরাধ করিনি, তাও পিষে ফেললি আমাকে। আজ থেকে তোর শরীর আমার। এসব বলে সেই বৃদ্ধা মহিলা এক বিভৎস হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আমি এটা দেখে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসি। আমার স্ত্রী কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাকে সবটা খুলে বলি। এরপর সে আমাকে শান্ত করে এবং জমজম কূপের পানি এনে খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। পরের দিন থেকে আমি আরো অসুস্থ হতে শুরু করি। আমার হাত পা যেন কাজ করা বন্ধ করে দিচ্ছিল আস্তে আস্তে। আমার বাসার লোক সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়ে আমাকে নিয়ে। তারপর বাসায় একজন হুজুরকে আনা হয়। হুজুর এসে আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর কিছু আমল দিয়ে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। আমি প্রতি রাতে ঘুমের মাঝে সেই ভয়ঙ্কর স্বপ্নটি দেখতে থাকি। স্বপ্ন দেখার পরপরই অসুস্থতা বেড়ে যায়। মনে হলো যেন এই স্বপ্নই আমাকে অসুস্থ করানোর জন্য এসেছে। এভাবে এক পর্যায়ে আমি অনেকটা প্যারালাইজডের মতো হয়ে যাই। বিছানাতে পড়ে থাকি। অনেক ডাক্তার কবিরাজ করেও কোনো উন্নতি হয় না। সব মিলিয়ে আমি প্রায় 2 মাস বিছানায় পড়েছিলাম। অসুস্থ হয়ে 2 মাস পর আল্লাহর এক অশেষ রহমতের কারণে আমি আরো 1 মাস পর সুস্থ হয়ে উঠি। কিন্তু কিভাবে সুস্থ হয়েছিলাম সেটা বলা বারণ আছে বিধায় আমি আপনাদেরকে সেটা বলতে পারবো না, ক্ষমা করবেন। এটা বলেই আমিনুল ভাই তার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, ঘটনা এখনো শেষ হয়নি। আমি সেদিন আরো একটি ঘটনা পেয়েছিলাম আমিনুল ভাইয়ের থেকে, সেটাও আপনাদের শোনাবো। আর একটু কষ্ট করে থাকুন আমাদের সাথে। আমিনুল ভাই যখন হাঁটা শুরু করে আমিও তার সাথে হাঁটতে হাঁটতে তার দিকে একটি সিগারেট বাড়িয়ে দেই। ভাইজান, আপনার জীবনের দ্বিতীয় ঘটনাটি বলবেন না? সেটা না শুনিয়ে কোথাও যেতে দিচ্ছি না। আমিনুল ভাই আমার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল। আচ্ছা, এত করে যখন বলছেন তাহলে অবশ্যই শোনাবো। তার আগে চলুন একটু চা খেয়ে আসি। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলি, আচ্ছা চলুন। এরপর আমরা সবাই মিলে চা খাওয়া শেষ করে একটা লাশবাহী গাড়ির পেছনে দাঁড়িয়ে ঘটনা শুনতে শুরু করি। আবারও আমিনুল ভাই বলতে শুরু করলেন, আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনার পর আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছিলাম। আমি সংসারের জন্য কাপড়ের দোকানে কাজ শুরু করি, কিন্তু সেখানে বেশি দিন থাকেনি। প্রায় 6 মাস কাজ করে আমি সেই দোকান ছেড়ে দেই, কারণ আমার এ সমস্ত কাজে মন বসছিল না। কথায় আছে না, কর্ম আপন হয়ে গেলে সেটা ছাড়া আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আমার অবস্থাও ঠিক তেমন হয়েছিল। যেহেতু দীর্ঘদিন আমি গাড়ি চালিয়েছি, এই গাড়ির জগতে আমার বড় হয়ে ওঠা, তাই আর এটা ছাড়া কিছুতেই অভ্যস্ত হতে পারছিলাম না। এক পর্যায়ে আমি সব ভুলে বছরখানেক পর আবারও অ্যাম্বুলেন্স চালানো শুরু করি। তবে এবার আমি সাধারণ অ্যাম্বুলেন্স না, একটা লাশবাহী ফ্রিজিং গাড়ির দায়িত্ব পাই। আমি সেটাকে গ্রহণ করে গাড়ি চালানো শুরু করি। তবে একটা ব্যাপার, আমি কোথাও একা যেতাম না, আমার সাথে সবসময় 2 জন হেল্পার থাকতো গাড়িতে। লাশবাহী গাড়ি চালানোর বেশ কয়েক মাস পরের ঘটনা এটি। সেদিন ছিল শুক্রবার। আর 10টা জুম্মার দিনের মতো আমিও সেদিন তাড়াতাড়ি বাড়িতে এসে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ি। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থেকে একজন প্যাসেঞ্জার কল করে আমাকে জিজ্ঞাসা করে আমি ভাড়ায় যাব কিনা। আমি নর্মালি তার সাথে কথা বলে তাকে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে দাঁড়াতে বলি। আমি ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে স্ট্যান্ডে গিয়ে তার সাথে কথা বলে ভাড়া ঠিক করি। ভাড়া বলতে আমাকে যশোর থেকে একটা লাশ নিয়ে ঢাকায় পৌঁছে দিতে হবে। যাই হোক, সবকিছু ঠিক করে আমি আমার হেল্পারদের কল দিয়ে গুছিয়ে নিয়ে স্ট্যান্ডে আসতে বলি।
তারাও যথারীতি গুছিয়ে দুজন চলে আসে স্ট্যান্ডে। এরপর আমরা সদর হসপিটালে গিয়ে ডেড বডিটি গাড়িতে উঠিয়ে আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে বিকেল বেলাতে রওনা দেই। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই আমরা ঢাকাতে পৌঁছে গিয়ে কাজ শেষ করি। আমরা যখন ডেড বডি নামিয়ে দিই তখন রাত প্রায় 10:30টার মতো বাজে। আমি এবার ডেড বডি নামিয়ে সোজা চলে যাই ঢাকা মেডিকেলে। আমি সেখানে যাই এটা দেখার জন্য যে সেখান থেকে যশোর বা খুলনার কোনো ভাড়া পাই কিনা। সেখানে যাওয়ার পর আমার কয়েকজন সহকর্মীর সাথে দেখা হয়। তারাও রোগী নিয়ে এসেছিল ঢাকা মেডিকেলে। তেমনি একজন সহকর্মী ছোট ভাই সাইফুল, যে রোগীবাহী অ্যাম্বুলেন্স চালায়, তার সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারি সাইফুল রোগী নিয়ে ঘণ্টাখানেক পর যশোরের উদ্দেশ্যে বের হবে। তাই আমি সাইফুলের সাথে আমাদের অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ডে রেখে চা পানের জন্য বাইরে যাই এবং হেল্পারদের বলি গাড়ির কাছাকাছি থাকার জন্য, যদি কোনো ভাড়া পায় তাহলে যেন আমাকে কল দেয়। আমরা মেডিকেল থেকে বের হয়ে চা শেষ করতে না করতেই আমার হেল্পার আমাকে কল দেয়, উস্তাদ একটা ভাড়া এসেছে, ডেড বডি নিয়ে যেতে হবে। আমি তখন কল কেটে হসপিটালের ভেতরে এসে কথা বলে ভাড়া ঠিক করি। মূলত আমাকে একটা লাশ নিয়ে যশোরের কেশবপুর নামক একটা জায়গায় যেতে হবে ঢাকা থেকে। লাশের লোকজনের সাথে ভাড়া ঠিক করে ফেলি আর সিদ্ধান্ত নেই খুব দ্রুত রওনা দেব। মূলত আমি যে লাশটি নিয়ে যশোরে আসব সেটি ছিল অ্যাক্সিডেন্ট কেস। বাইক অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, গতকাল মারা গিয়েছে। পোস্টমর্টমের সমস্ত ফর্মালিটি শেষ করতে করতে রাত হয়ে যায় তাদের, তাই রাতেই রওনা দিতে হবে আমাদের। লাশটি অ্যাম্বুলেন্সে তুলে আমি আমার সাথে দুজন হেল্পারের একজনকে বলি সাইফুলের অ্যাম্বুলেন্সে যেতে, যেহেতু লাশের সাথে তাদের একজন আমার সাথে আসবে আর আমার অ্যাম্বুলেন্সে 3 জনের বেশি বসা যাবে না বলে তাকে ওই অ্যাম্বুলেন্সে যেতে বলি। যেই ভাবা সেই কাজ। আমরা সব কাজ শেষ করে আমি আর সাইফুল দুই অ্যাম্বুলেন্স নিয়ে আল্লাহর নামে ঢাকা মেডিকেল থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। আমরা যখন ঢাকা মেডিকেল থেকে রওনা দেই তখন রাত 12টা হবে কি তার থেকে একটু বেশি। আমাদের অ্যাম্বুলেন্সের লোক বলতে আমি আর আমার হেল্পার, লাশের আত্মীয় একজন, আর আমাদের ঠিক পেছনেই সাইফুলের অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে হেল্পার এবং রোগীর 4 জন আত্মীয়, মোট 7 জন। আমরা একটানা গাড়ি চালিয়ে ফেরিঘাটে চলে আসি। তারপর ঘাট পার হয়ে এপাশে এসে দাঁড়াই রাতের খাবার খাওয়ার জন্য। তখন ঘড়িতে রাত 2টা। আমরা রাতের খাবার শেষে চা পান করে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দেই। আমরা রওনা দেওয়ার প্রায় 4-5 কিলোমিটার সামনে আসার পর দেখি রাস্তায় অনেক জ্যাম। রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নিই এই জ্যাম না ঠেলে সামনে গিয়ে প্রায় এখান থেকে 1 কিলোমিটার পেছনে গ্রামের ভেতরে একটা রাস্তা আছে বাইপাসের মতো, সেখান দিয়ে গেলে বাজারে উঠতে পারবো। সেই ভাবা সেই কাজ। আমরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে সেই রাস্তার উদ্দেশ্যে চলতে থাকি। আমি রীতিমতো সেই রাস্তায় প্রবেশ করে ফেলি। সেই রাস্তার একটু বর্ণনা দেই আপনাদের। মূলত এটা গ্রামের একটা চিপা সিঙ্গেল রাস্তা। একটা অ্যাম্বুলেন্স ঢুকলে কোন রকমের বাম পাশ দিয়ে একটা সাইকেল যাওয়ার মতো জায়গা থাকে। আর এই রাস্তার প্রায় সব জায়গাতেই ফাঁকা মাঠ, আবার থেকে থেকে দুধারে ঘন ঘন বাগান, বাঁশঝাড়। পুরো রাস্তাটা ঘুরে বাজারে উঠতে আমাদের 5 কিলো যেতে হবে। বরাবরের মতো আমি সামনে যাচ্ছি, কারণ এই রাস্তা সাইফুল চেনে না, আমি তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি বা এই রাস্তা চিনলাম কি করে আর সাইফুল চেনে না কেন? মূল ব্যাপার হচ্ছে আমি এই রাস্তায় বেশ কয়েকবার ভাড়া নিয়ে এসেছি, পরে এদিক দিয়ে গিয়েছি, তাই এই রাস্তা আমার নখদর্পণে। আর এই রাস্তায় অনেকটা রিমোট এরিয়ার ভেতরে, তাই সচরাচর সবাই জানে না। যাই হোক, ঘটনাতে ফিরি। এই রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা ফাঁকা জায়গার মতো স্থানে চলে আসি। এক পাশে ছিল বাঁশবাগান, অন্য পাশে মাঠ। আমি এখানে আসার পর গাড়ির হেডলাইটের আলোতে খেয়াল করি দূরে রাস্তার মাঝে সাদা কি যেন একটা পড়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল কাগজ বা গাছের টুকরা, কিন্তু না, যতই কাছে যাচ্ছি জিনিসটা স্পষ্ট হচ্ছিল। আমি যখন জিনিসটার খুব কাছে, এটা কোনো
কাগজ বা গাছের টুকরা না, এটা কাফনে মোড়ানো একটা লাশ রাস্তার মাঝে পড়ে আছে। আমি যতই কাছে যাচ্ছিলাম, কাফনে মোড়ানো লাশটির আকার ততই বড় হচ্ছিল। এক পর্যায়ে যখন আমি খুব কাছে চলে আসি, তখন চোখের সামনে স্পষ্ট দেখি কাফনে মোড়ানো লাশটি বিশাল লম্বা, সাধারণ মানুষের থেকে লম্বা, যা কিনা রাস্তার মাঝে পড়ে আছে। লাশটি এমন ভাবে রাস্তার মাঝে পড়ে আছে যে একটা মানুষ তার পাশ দিয়ে হেঁটে যাবে এমন জায়গাও নেই। চোখের সামনে এই দৃশ্য দেখার পর আমি আচমকা ভয় পেয়ে যাই। আমি ভয় পাওয়ার পর আমার অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসে তাকাই সাইফুলের অ্যাম্বুলেন্স পেছনে আছে কিনা এটা দেখার জন্য। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সাইফুল আমার থেকে অনেক পেছনে। কোন রকম তার অ্যাম্বুলেন্সের হেডলাইট দেখা যাচ্ছে। এমন অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি পাশে থাকা হেল্পার এবং ওই লোকটিকে ডাকছিলাম না, কারণ তাদেরকে ডাকলে হয়তো ঘুম থেকে উঠে এরকম কিছু দেখলে প্রচন্ড ভয় পেয়ে যাবে আর দুর্ঘটনা ঘটিয়ে বসবো আমরা। ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। কি করব বুঝতে না পেরে আমি ভয়ে ওই লাশটি যেখানে পড়েছিল রাস্তার ওপর, তার একটু আগে আমি অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে ডান সাইডে বাঁশঝাড়ের ভেতর নামিয়ে দিয়ে টান দেই। রাস্তার সামনে নামানোর সময় অ্যাম্বুলেন্সটি প্রচন্ড ঝাঁকি লাগে, যার ফলে হেল্পার এবং সেই লোকের ঘুম ভাঙে। তাদের ঘুম ভাঙার পর তারা সামনে তাকিয়ে দেখে আমরা রাস্তা থেকে নিচে। তখন তারা ভয়ে চিৎকার দিয়ে আমাকে জিজ্ঞাসা করে অ্যাম্বুলেন্স নিচে কেন, কিভাবে এলো। আমি দুজনকে ধমক দিয়ে বলি, চুপ থাকো, দোয়া পড়ো, আল্লাহকে ডাকো, একটা বিপদ হয়েছে, আগে রাস্তায় উঠে নেই, তারপর সব বলছি। এরপর গাড়িটা কোন রকমের রাস্তায় উঠিয়ে কিছুটা সামনে গিয়ে ব্রেক করে দাঁড়াই সাইফুলে আসার জন্য। আমি গাড়ি থেকে নেমে রাস্তায় বের হই, ওদেরকেও বাইরে আসতে বলি। হেল্পার এবং সেই লোকটি বাইরে এসে আমার সাথে দাঁড়ায়। আমি দূরে দেখি সাইফুল সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে এলোমেলো ভাবে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছে। কিছুক্ষণ পর সাইফুল যখন আসে তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি সাইফুলকে জিজ্ঞাসা করি, তুই কিছু দেখেছিস? উত্তরে সাইফুল যা বলে তা শুনে আমি আঁতকে উঠি। সাইফুল বলে, হ্যাঁ ভাই দেখেছি। আমি তখন জিজ্ঞাসা করি, কি দেখেছিস? ও বলে, রাস্তায় একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে। এই কথাটা শোনার পর আমার বুকটা প্রচন্ড কেঁপে ওঠে। আমি সাইফুলকে আর কিছু না বলে আমার পেছন পেছন থাকতে বলি। আর তখনই ওই জায়গা ত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আমরা তো কপাল জোরে বেঁচে গেছি খারাপ কিছুর হাত থেকে। এই বলেই আমি তাড়াতাড়ি ওদেরকে অ্যাম্বুলেন্সে উঠতে বলি। ওঠা মাত্রই অ্যাম্বুলেন্স টান দেই সামনে। হয়তো প্রায় 10-15 মিনিট ঘন গাছপালায় ঘেরা রাস্তা ফেলে আমরা চলে আসি ফাঁকা রাস্তায়, যার দুই দিকে ফাঁকা মাঠ আর মাঝে একটা চিকন রাস্তা। রাত অনেক হওয়াতে চারিদিকে নীরবতা, নিস্তব্ধতা ঘিরে রেখেছে আমাদের। এভাবে আরো কিছু দূর যেতেই আমি প্রচন্ড হার্ট ব্রেক করি। ব্রেক করেই দাঁড়িয়ে যাই সেখানে, কারণ সামনে দেখি আবারও সেই কাফনে মোড়ানো লাশটি রাস্তায় পড়ে আছে। এদিকে ফাঁকা মাঠ, সাইডেও জায়গা নেই, লাশটি পাশ কাটিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই। কোনো উপায় না পেয়ে আমি সেখানেই ব্রেক করে দাঁড়িয়ে থাকি। আমি সহ আমার গাড়িতে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। দ্বিতীয়বার আবার এই একই জিনিস দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওই অবস্থায়। আমার পেছনে সাইফুল অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে যায় ব্রেক করে। সবার মনে তখন প্রচন্ড ভয়, আতঙ্ক কাজ করছিল। কি করবে বুঝতে পারছিল না। এরপর হঠাৎ দেখি সাইফুলের অ্যাম্বুলেন্স থেকে একজন পাঞ্জাবি টুপি পরা বয়স্ক লোক হেঁটে আমাদের দিকে আসছে। মূলত সাইফুলের অ্যাম্বুলেন্সে যে রোগীটি নিয়ে আসছে, বয়স্ক লোকটি সেই রোগীর স্বামী। উনি পেশায় একজন ইমাম, কোন একটি মসজিদে ইমামতি করেন। তাকে আমার দিকে আসা দেখে আমি একটু অবাক হই। এরপর সে আমার জানালার পাশে এসে বলল, বাবাজি ভয় পেয়েন না, লাশ নিয়ে রাত বেরাত চলাফেরা করতে গেলে এরকম অনেক বিপদ আসবে, এটাই স্বাভাবিক, আল্লাহর উপর ভরসা রাখেন। এটা শুনে আমি যেই তাকে কিছু বলতে যাব, উনি আঙুলটা মুখে দিয়ে আমাকে ইশারায় চুপ করতে বলে। চুপচাপ গাড়িতে বসে থাকুন, অ্যাম্বুলেন্স থেকে একদম বের হবেন না যতক্ষণ না আমি বলবো। আমিও তার কথা সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে অ্যাম্বুলেন্সের ভেতর চুপচাপ বসে দেখতে থাকি উনি কি করেন। আমরা সবাই ওনার কাজ দেখে অবাক হয়ে যাই। আমরা দেখি তিনি রাস্তার দুপাশ থেকে বেশ কিছুটা মাটি হাতে তুলে নিয়ে আবার হাতে তোলা সেই মাটিকে কি যেন পড়ে বারবার ফু দিচ্ছেন। এর কিছু পর সেই মাটিটি উনি দূর থেকে লাশটির উদ্দেশ্যে ছুঁড়ে মারেন।
এভাবে 2 বার মাটি ছুঁড়ে সেই লাশটির গায়ে মারেন এবং একবার 3 টুকরো করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন সহ 3 দিকে ছুঁড়ে একটা সার্কেল তৈরি করেন। এসব শেষ করেই তিনি তার পায়ের জুতো খুলে মাটিতে দাঁড়িয়ে সেই লাশটির দিকে মুখ করে আজান দেয়া শুরু করেন। তিনি যখন আজান দিতে শুরু করেন, আমাদের চোখের সামনেই সেই কাফনে মোড়ানো লাশটি আশ্চর্যজনকভাবে গড়িয়ে মাঠের দিকে চলতে শুরু করে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে যাই। ওই মুহূর্তে ব্যাপারটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছিল। সবকিছু স্বপ্নের মতো লাগছিল। সব মিলিয়ে একটা ঘোরের ভেতরে ছিলাম আমরা। বৃদ্ধ লোকটির আজান দেয়া শেষ হতেই চারিদিকের সবকিছু স্বাভাবিক। কোথাও আর সেই কাফনে মোড়ানো লাশটির অস্তিত্ব খুঁজে পেলাম না আমরা। এরপর উনি কাছে এসে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে। চলো বাবা, দ্রুত চলো, ফজরের ওয়াক্ত হয়ে এসেছে প্রায়। এই বলেই উনি পেছনে অ্যাম্বুলেন্সে উঠে বসলেন। আমরা আবারও অ্যাম্বুলেন্স চালাতে শুরু করি। আলহামদুলিল্লাহ, বাকি রাস্তা আমরা কোনো সমস্যা ছাড়াই ভালোভাবে পার করে সেই বাজারে পৌঁছে যাই। আমরা যখন বাইপাস রাস্তা শেষ করে সেই বাজারে দাঁড়াই, সেখানে আসার পর সেই মুরব্বী আমাকে বললেন ফজরের নামাজ শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে, তারপর যাওয়ার জন্য। আমরাও সবাই সবকিছু চোখের সামনে দেখার পর আর বাড়াবাড়ি না করে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। এর প্রায় 15-20 মিনিট পর চারিদিকের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে কানে। আজান শেষে বাকিরা নামাজ শেষ করে আসলে আমরা সেই বাজারে হালকা চা নাস্তা করে আল্লাহর নাম নিয়ে আবার অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। এরপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। যশোরে আসার পর সাইফুল চলে গেল তার রোগী নিয়ে, অন্যদিকে আমি চলে গেলাম কেশবপুরে লাশটিকে নামিয়ে দিতে। এরপর সেদিন সন্ধ্যায় অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, সেখানে সাইফুলও আসে। এরপর আমি আর সাইফুল চা খেতে বসি আর এসব নিয়ে আলোচনা করতে থাকি। এক পর্যায়ে আমি সাইফুলকে জিজ্ঞাসা করি, তুই প্রথম কি দেখেছিলি? তখন সে আমাকে বলতে শুরু করে, আমি গাড়ি চালাতে চালাতে একটু পেছনে পড়ে যাই, তবে আমার চোখ ছিল আপনার গাড়ির দিকে। আমি দূর থেকে দেখি আপনি হঠাৎ গাড়ি চালাতে চালাতে রাস্তা থেকে নেমে হুট করে বাঁশবাগানের ভেতরে নামিয়ে দিলেন। কিছু দূর গিয়ে আবার রাস্তায় ওঠেন। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আপনি ঘুমের চোখে কন্ট্রোল হারিয়ে এটা করে ফেলেছেন। কিন্তু আমার ভুল ভাঙে প্রচন্ড ভয়ে। আমি যেই না বাঁশঝাড়ের কাছাকাছি চলে যাই, চোখের সামনে আমি তখন অ্যাম্বুলেন্সের লাইটের আলোতে দেখি রাস্তার মাঝে কাফনে মোড়ানো এক বিশাল লাশ পড়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যাই, কারণ জীবনে এত বছর অ্যাম্বুলেন্স চালাই, কখনো এসব দেখিনি, ভয়ও পাইনি। তাই হঠাৎ এসব দেখে ভয় পেয়ে যাই। আর তখনই আমি বুঝে গেলাম আপনি কেন নিচে নেমে গিয়েছিলেন। আমিও আর এক মুহূর্ত দেরি না করেই আপনার মতো গাড়ি রাস্তার নিচে নামিয়ে দেই বাঁশবাগানের ভেতরে। গাড়িটি রাস্তা থেকে নিচে নামানোর ফলে অনেক জোরে ঝাঁকি লাগে। এরপর গাড়ির ভেতরে থাকা সবার ঘুম ভেঙে যায়, যার কারণে আমার ওপর সবাই চেঁচামেচি শুরু করে। আমি তখনই তাদেরকে বলি আমার ওপর না চিল্লায় পেছনে তাকিয়ে দেখেন, সবই বুঝে যাবেন। আমার কথা শুনে সবাই পেছনে তাকাতেই একটা জিনিস দেখে আতঙ্কে আঁতকে ওঠে। এরপর এটা দেখে অ্যাম্বুলেন্সে থাকা ওই রোগীর স্বামী মানে ইমাম সাহেব সবাইকে আশ্বস্ত করে বলেন, ভয় পাওয়ার দরকার নাই, আমি একজন ইমাম, এই সমস্ত বিপদ থেকে কিভাবে বের হতে হয় তার সমাধানের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। এরপর ইমাম সাহেব আমাকে বলে, ড্রাইভার সাহেব একটা কাজ করুন, আপনি যত দ্রুত সম্ভব সামনে ওই অ্যাম্বুলেন্সটির কাছে যান, আর বাকি রাস্তায় একসাথে যাবেন। আল্লাহ ভরসা, আমি দেখছি কি করা যায়। ইমামের কথা শেষ হতেই দেখি আপনি রাস্তায় ব্রেক করে দাঁড়িয়ে আছেন, পরে আমরা আসি। যাই হোক, এরপর আমি আর সাইফুল যে যার কাজে চলে যাই সেদিনের মতো। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই দিন রাত থেকে আমার আর সাইফুলের প্রচন্ড জ্বর হয়। 7-8 দিন আমরা দুজন জ্বরে ভুগি। তারপর আমাদের এখানকার একজন ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক করে সুস্থ হই আমরা। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। স্বাভাবিকভাবে দিনে রাতে বিভিন্ন জায়গায় লাশ নিয়ে যাচ্ছি। এই ছিল আমার অ্যাম্বুলেন্স চালানোর বাস্তব 2টি ঘটনা, যা আমার সাথেই ঘটে গিয়েছে। এছাড়াও অনেক ঘটনাই ঘটে আমাদের এই প্রফেশনে। যারা কাজ করেন তাদের সাথে
কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এসব ঘটনা তেমন মানুষের সাথে শেয়ার করি না, কারণ এসব নিয়ে ঘাটাঘাটি করলে আমাদের কাজের ক্ষতি হয়। একবার ভয় ঢুকে গেলে কাজ করতে পারবো না। তাই প্রিয় রাসেল ভাই, এই ছিল আমার সংগ্রহ করা ছোট একটা ঘটনা। আশা করি লিসেনারদের ভালো লেগেছে। আর হ্যাঁ, ঘটনাটি আমি নিজে গিয়ে আমিনুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি এবং এই ঘটনার ব্যাপারে হসপিটালে অনেক অ্যাম্বুলেন্স চালকই আছেন যারা জানেন। আর আমি যখন তার কাছ থেকে ঘটনা শুনেছিলাম তখন আশেপাশে তার কয়েকজন সহকর্মীও আমাকে এই ঘটনার সত্যতার ব্যাপারে জানিয়েছিলেন। আমিনুল ভাই এখনো লাশবাহী গাড়ি চালানোর কাজেই যুক্ত আছেন যশোরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরিফ আবারও আসবো হয়তো নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের কাছে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ঘটনাটা খুবই অন্যরকম এবং ঘটনাটা যদিও অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা আমরা অনেক শুনি, কিন্তু এটা সরাসরি সংগ্রহ করে নিয়ে আসা এবং এই ঘটনাটির মধ্যে আশ্চর্য রকমের কিছু কষ্ট, কিছু ভয়, কিছু হতাশা, অনেক কিছু আছে। তো যার জন্য আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ঘটনা থাকে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা